প্রত্যেককে নমস্কার। আমরা ফিজিক্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স শুরু করেছিলাম। এটা সেকেন্ড ক্লাস। আমরা শুরু করেছিলাম মেকানিক্স অর্থাৎ বল বিজ্ঞান, যেখানে সরণ, ত্বরণ, মন্দন, বল, নিউটনের গতিসূত্র ইত্যাদি সব কিছু পড়ব। তো আমরা অলরেডি একটা ক্লাস করে নিয়েছি। এই কোর্সটা মূলত সেই সব ছেলেমেয়েদের জন্য যারা বাংলা মাধ্যমে প্রিপারেশন নিচ্ছে এবং যারা ফিজিক্স সম্পর্কে কোনো রকম কনসেপ্ট ক্লিয়ার নেই এবং যারা অনেক দিন ধরে পড়ছেন কিন্তু ফিজিক্সে ঠিকঠাক নলেজ করতে পারেন না, তাদের জন্য এই কোর্স। যদি এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আপনার আলাদা লেভেলে পৌঁছে যাবেন। এবং সবথেকে বড় কথা, একেবারে বেসিক লেভেল থেকে কনসেপচুয়ালি পড়াচ্ছি, যাতে কি হয় ফিজিক্সে যে কোনো কনসেপচুয়াল কোশ্চেন দিলে আপনারা করতে পারেন। তো এই কোর্সটাতে কী কী থাকছে আরেকবার বলে দিচ্ছি। নাম্বার 1, ভিডিও লেকচার থাকছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও থাকছে। 2 নম্বর থাকছে পিডিএফ নোট পাবেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যে নোটগুলো সব প্রিভিয়াস ইয়ার বেসড। 3 নম্বর পিওয়াই কিউব, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোশ্চেন থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে। যখন আমি আপনাদেরকে আলো পড়াবো, আলো থেকে এমসিকিউ, যখন পড়াবো মেকানিক্স থেকে এমসিকিউ, আলাদা আলাদা করে এমসিকিউ, যেগুলো সব বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, সেগুলো রেল হোক বা এসএসসি হোক বা রাজ্যের পুলিশ বা ডাব্লিউবিসিএস হোক। 4 নম্বর পাবো কি, একটা চ্যাপ্টার যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের উপর একটা এমসিকিউ মক টেস্ট হবে। মক টেস্ট 4টে জিনিস হলো। টোটাল মোট 11টা চ্যাপ্টার, 11টা থেকে 12টা চ্যাপ্টার রয়েছে। যখন 12টা চ্যাপ্টার একসাথে কমপ্লিট হয়ে যাবে, টোটাল ফিজিক্সের ওপর প্র্যাকটিস সেট থাকবে 5 থেকে 10টা, মানে 5টা স্টেপ। বুঝতে পারছেন? যদি এইগুলো কভার করেন তাহলে আলাদা লেভেলে পৌঁছে যাবেন। এবং আমি আপনাদেরকে পড়াচ্ছি একেবারে বেস থেকে। যারা আগের দিন ক্লাসগুলো দেখেছেন বুঝতে পেরেছেন কতটা কনসেপচুয়ালি করাচ্ছি। ফিজিক্স যদি কনসেপচুয়ালি না পড়েন পরীক্ষা হলে কিন্তু ঠকে যাবেন। তাই আমরা দেরি না করে শুরু করছি পরের ক্লাস। দেখুন, আগের দিন আমরা পড়িয়েছিলাম ত্বরণ মন্দন। একটু রিক্যাপ করে দিচ্ছি। দেখুন, বলেছিলাম যে এ সমান ভিটি, অর্থাৎ সরণ সমান বেগ ইন্টু সময়। কীভাবে হয় সব আগের দিন বলে দিয়েছিলাম। তারপর শিখেছিলাম ভি সমান ইউ প্লাস এটি। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে টাইম। এই দুটো সূত্র আমরা শিখেছি। আমরা শিখেছিলাম ত্বরণ কি না, বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। অর্থাৎ যখন কোনো বস্তুর বেগ যখন আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন তাকে কী বলা হচ্ছে ত্বরণ। আর যখন বস্তুর বেগ ক্রমশ হ্রাস পায় তখন তাকে কী বলা হচ্ছে মন্দন। তাহলে আমরা এখানে এই ত্বরণ মন্দন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়েছিলাম যে ত্বরণ সমান মাইনাস অফ মন্দন, এটা শিখিয়েছিলাম, তাই তো? আচ্ছা, এটাও শিখিয়েছিলাম কোনো বস্তুর প্রাথমিক বেগ, অন্তিম বেগ, এদের সম্পর্ক এবং তাদের ত্বরণ, এদের সম্পর্ক কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। অর্থাৎ এখানে যদি ভি দেওয়া থাকলো, অন্তিম বেগ দেওয়া থাকলো, প্রাথমিক বেগ দেওয়া থাকলো, টাইম দেওয়া থাকলো, আপনাকে বললো তার ত্বরণ কত, আপনি নিশ্চয়ই বের করতে পারবেন। কী করে পারবেন? এই সূত্র লাগিয়ে বের করতে পারবেন। আমি আজ কিছু অঙ্ক দেখাবো। আচ্ছা, এবার এই যে ত্বরণ যে কনসেপ্টটা আসছে, এখানে একটা আপনাদেরকে কথা বলি। ত্বরণ মানে কি, কোনো বস্তুর বেগ বৃদ্ধিকে বলা হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধির হার। মানে আগে ছিল ধরুন 5 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ ধরলাম 5 মিটার পার সেকেন্ড। এইটা আমি ধরলাম 10 সেকেন্ড পর এইটা হয়ে গেল 55 মিটার পার সেকেন্ড। তাহলে মানে দেখুন, এটা অন্তিম বেগ ভি। আমাকে একটা কথা বলুন, টাইম লাগিয়েছে 10 সেকেন্ডে, এই বেগ 5 থেকে হয়ে গেল 55। কত বেড়েছে কত? 45 বেড়েছে। তার মানে বেগের যে পরিবর্তন, অর্থাৎ 55 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, সরি এটা 50 হবে, 50, এটা হচ্ছে কত, 50। তাহলে তার বেগের পরিবর্তন হলো কত, 50। তাহলে বেগের পরিবর্তনের হার মানে টাইম দিয়ে ভাগ, তাহলে 50/10 মানে কত, 5। তাহলে এইটা হচ্ছে কি বেগের পরিবর্তন, তার হার। তার মানে বুঝতে পারছেন ত্বরণ মানে কিছুই নয়, বেগের পরিবর্তন বাই হার। মানে এ সমান ভি মাইনাস ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি। এটা আমি আপনাদেরকে আগের দিনও বলে দিয়েছিলাম, আবার একটু রিক্যাপ করে দিলাম। কেন? ছোট্ট এখানে একটা কনসেপ্ট লাগবে। আমাকে একটা কথা বলুন, কোনো বস্তুর ত্বরণ কখন সম্ভব? আমি বলে দিচ্ছি, কোনো বস্তুর ত্বরণ তখনই সম্ভব যদি বস্তুটির বেগ ক্রমশ বৃদ্ধি পায়, তখনই কিন্তু ত্বরণ সম্ভব। যদি বস্তু সমবেগে যায় তবে কি তার ত্বরণ থাকবে? এটা বহুবার পরীক্ষাতে পড়েছে, বিশেষ করে রেলে বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। দেখুন কনসেপ্টটা কি, ভালো করে দেখুন। অনেকগুলো শিফটে রেলের গ্রুপ ডিতে অনেকগুলো শিফটে এটা জিজ্ঞাসা করা হয়েছে যে কোনো বস্তুর ধরুন যদি বেগ একই বেগে যাচ্ছে, একই বেগ আগেও ছিল 5 পরেও হলো 5, যদি সমবেগে থাকে তবে কি তার ত্বরণ হবে?
একদম হবে না, কারণ ত্বরণ হতে গেলে বেগটা বাড়তে হবে। দেখুন আপনি এটা বিয়োগ করুন, বিয়োগ করলে কত হচ্ছে 0, তার মানে বস্তুর বেগ হচ্ছে 0। পরীক্ষাতে কী প্রশ্ন দেয়, কখন একটি বস্তুর ত্বরণ 0 হবে? ত্বরণ 0 কখন হবে? যদি বস্তুটি সমবেগে যায়, বা যদি বস্তুটি সমবেগে যায় তখন তার কোনটি 0? তখন কী হবে? ত্বরণ 0। এই যে ছোট্ট একটা কনসেপ্ট দিলাম, এত অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলাম, এই কনসেপ্ট থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন পড়েছে, বহুবার পড়েছে, যে একটি বস্তুর বেগ সমবেগে থাকলে তার ত্বরণ কত হবে? 0 হবে। অথবা থাকতে পারে কোনো বস্তুর ত্বরণ কখন 0 হয়? যখন তার বস্তুটি সমবেগে চলে। এত মতো বোঝা গেছে? নো ডাউট। আচ্ছা, এবার আমরা পরের পোর্শনে আসব। একটা বস্তু, ধরুন এই দূরত্ব, এই একটা দূরত্ব, এই আমি ধরলাম এটাও যা দূরত্ব, এটাও ধরলাম এক্স দূরত্ব, এটাও ধরলাম এক্স দূরত্ব। এবার একটা কোনো বস্তু এই প্রথম দূরত্ব এ কিমি/আওয়ার বেগে যাচ্ছে, দ্বিতীয় এক্স দূরত্ব বি কিমি/আওয়ার বেগে যাচ্ছে, মানে ঘন্টা, কিমি/ঘন্টা। তাহলে বস্তুটির গড় বেগ কত? দেখুন এই অঙ্কটা আমি আপনাদেরকে ম্যাথমেটিক্সে যে টাইম অ্যান্ড ডিস্টেন্স সেখানে করিয়েছি। প্রথম ক্ষেত্রে বেগ এ কিমি/ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে বেগ বি কিমি/ঘন্টা। তাহলে তার গড় বেগ কত? গড় বেগ করার একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে কি 2 × a × b বাই a প্লাস বি কিমি/আওয়ার। এটা আপনার খাতাতে নোট করে রাখবেন। অবশ্য সব কিছু আমার নোটে রয়েছে, তো যখন আপনার ক্লাসগুলো দেখছেন নোট করে দেবেন। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে পড়ছে, সে ম্যাথমেটিক্সেও পড়ে, ফিজিক্সেও পড়ে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। বললো কীরকম কোশ্চেন দিল এখান থেকে, যে এক ব্যক্তি তার বাড়ি থেকে স্টেশন 5 কিলোমিটার বেগে গেল, ঠিক আছে, স্টেশন খুব স্পিডে গেছে, ফিরে আসছে 3 কিলোমিটার পার বেগে। হলো, পরীক্ষাতে কী কোশ্চেন দিয়েছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে স্টেশন 5 কিমি/আওয়ার বেগে গেল এবং স্টেশন থেকে বাড়ি ফিরে এসেছে 3 কিমি/ঘন্টা বেগে। তাহলে ওই ব্যক্তিটির গড় বেগ কত? তাহলে গড় বেগ করার নিয়ম কী শিখেছি? 2 × ab, তাহলে 2 × 5 × 3 বাই 5 + 3, তাহলে 5 × 15 = 30/8, তাহলে 15/4, তাহলে 4 × 3 = 12, 3.75। এইটা হচ্ছে উত্তর। বুঝতে পারলাম? তার মানে গড় বেগ বের করার নিয়ম হচ্ছে এটাই, তার 2 × দুটো বেগের গুণফল বাই a প্লাস বি। তাহলে আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে, আর একটা একটু করে আমাকে একটু বলুন, যে একটি বস্তুর বেগ 16 কিমি/আওয়ার যখন এ থেকে বিতে যায়, যখন বি থেকে এতে আসছে তখন তার বেগ 4 কিমি/আওয়ার। তাহলে বস্তুটির গড় বেগ কত? কি করবেন? একই সূত্র, দূরত্ব তো একই, তাহলে 2 × 16 × 4 বাই 16 + 4, তাহলে কত হচ্ছে? 16 × 32 × 4, এটা হচ্ছে 16 × 4 = 20, 4 5-এ, তাহলে 5 × 6 = 30, 6.4 কিমি/আওয়ার। বোঝাতে পারলাম? তার মানে কনসেপ্টটা হচ্ছে এইটা, কন্ডিশানে একটা দূরত্বটা সেম হতে হবে। এইবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যদি দূরত্বটা সমান না হয় তখন গড় বেগ কী করে বের করব? তখন গড় বেগ বের করার কোনো সূত্র মনে রাখার দরকার নেই, তখন আপনাকে কষে বের করতে হবে। কীরকম? একটা অঙ্ক দেখাচ্ছি, দেখালে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, তাহলে এই দূরত্ব যেটা সময় লাগলো 5 সেকেন্ড, ওকে, এই দূরত্ব সময় লাগলো তার 10 সেকেন্ড। কীরকম বলে দিয়েছে, এক ব্যক্তি ধরুন এ থেকে বি 500 মিটার দূরত্ব গেল 5 সেকেন্ডে, এবং বি থেকে সি 200 মিটার দূরত্ব গেল 10 সেকেন্ডে। তাহলে তার গড় বেগ কত? এখন এক্ষেত্রে তো একই দূরত্ব যাচ্ছে না, একই দূরত্ব না যাওয়ার জন্য আমরা কিন্তু সেই সূত্র লাগাতে পারবো না। তার জন্য কী করতে হবে? সেক্ষেত্রে আমরা করব, দেখুন বেগের সূত্র কি আমাকে বলুন তো, বেগের সূত্র কি? দূরত্ব বাই সময় নয়, বা সরণ বাই সময় নয় কি? সেখানে আপনাদেরকে শিখিয়েছি যে এস সমান তো ভিটি, তাহলে এখানে s/t সমান ভি, টিটা নিচের দিকে চলে গেল, এটা তো সূত্র প্রথম দিন থেকেই করাচ্ছি। তাহলে সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়,
তো এখানে দেখুন আপনাকে পার্টিকুলার কোনো একটা দূরত্ব দেওয়া নেই বা পার্টিকুলার কোনো একটা সময় দেওয়া নেই, দুটো দূরত্ব দেওয়া আছে, দুটো সময় দেওয়া আছে। তখন আপনি কি করবেন, তার নিয়ম হচ্ছে টোটাল কত দূরত্ব যাচ্ছে দেখুন 500 প্লাস 200 এটা হচ্ছে মোট দূরত্ব, তাহলে মোট সময় কত 5 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড, কারণ ভি বাই টি তো, তাহলে এখানে টোটাল ভি হচ্ছে এইটা, টোটাল টি হচ্ছে এইটা। তাহলে এখানে কত হচ্ছে 500 200 700 বাই 10 5 15, তাহলে 5 3 5 14 140, তাহলে হচ্ছে 3 4 12 2 3 6 18 46 পূর্ণ 2 এর 3। এটা হচ্ছে গড় বেগ, এককটা কী হবে মিটার পার সেকেন্ড। তাহলে বোঝাতে পারলাম যে কীভাবে গড় বেগ আমাদেরকে বের করতে দেয়। আচ্ছা আমি আপনাদেরকে একটা গ্রাফ দেখাচ্ছি, দেখুন পুরো কনসেপ্টুয়াল আপনাদেরকে পড়াবো। আজকাল পরীক্ষাতে এক্সাম আরও টাফ করার জন্য, কনসেপ্ট কতটা আছে দেখার জন্য গ্রাফ থেকেও কোশ্চেন দেয়। কীরকম দেখুন, আমি ধরলাম এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। যদি বস্তু ত্বরণে থাকে, তাহলে যত সময় বাড়বে তত কি হবে, বেগ বাড়বে, তাই তো। যত টাইমটা বাড়ছে, ধরুন 5 সেকেন্ডে তার বেগ হলো, আমি ধরলাম 12, 10 সেকেন্ডে হলো কত 15, 15 সেকেন্ডে হলো কত 20, সাপোজ। তার মানে টাইম বাড়ছে, তাহলে কি বাড়ছে, বেগও বাড়ছে। তার মানে এইটা তার গ্র্যাফ, অর্থাৎ এটাও বাড়লে এটাও বাড়ছে। কী বললাম বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে কি না, বস্তু ত্বরণে থাকছে, কি থাকছে, ত্বরণে থাকছে। আচ্ছা যদি বস্তু সমবেগে গতিশীল হয়, তাহলে সমবেগে গতি, এটা ধরলাম বেগের জন্য ভি, টাইমের জন্য টি। ধরলাম এখানে কোনো একটা টি সময়ে কোনো একটা জায়গাতে তার বেগ হচ্ছে এইটা। যত টাইম বাড়ছে তার কিন্তু কোনো বেগ বাড়ছে না, সমবেগে যাচ্ছে তো বেগ বাড়ছে না। বেগ বাড়লে তো উপরে যেত, বেগ যেহেতু বাড়ছে না তাহলে কিন্তু কোনো এইটা যাচ্ছে না এখানে, তাই সরাসরি চলে যাচ্ছে। অর্থাৎ এইটা হচ্ছে কি সমবেগের গ্র্যাফ, এইটা হচ্ছে কিসের গ্র্যাফ, এটা হচ্ছে ত্বরণের গ্র্যাফ, আর এটা হচ্ছে সমবেগের গ্র্যাফ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হয়, ত্বরণ থাকে পজিটিভ, এক্ষেত্রে ত্বরণ কত হয় 0। কেন 0, বেগ তো বাড়ছে না, তাই ত্বরণ কিন্তু 0। আশা রাখছি আপনাদেরকে বেগ সময় ত্বরণ এই যে কনসেপ্টটা দিলাম, এখান থেকে আর কোনো রকম কোনো ডাউট হওয়ার কথা নয়, যে কনসেপ্ট আপনাদেরকে দিই। আচ্ছা এবার আমরা ফিজিক্সের ম্যাথ করার জন্য যে সূত্রগুলো কাজে লাগবে রিকেপ করে দিচ্ছি। আমরা কী কী শিখলাম, 1 নম্বর শিখলাম এস সমান ভিটি, 2 নম্বর কী শিখলাম ভি সমান ইউ প্লাস এটি, 3 নম্বর শিখব যেটা মনে রাখতে হবে আপনাদেরকে, যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বর রয়েছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টা সূত্র দিয়ে মোটামুটি এই এত পর্যন্ত যা করেছি অঙ্ক কাজে লাগে। তাহলে কি বললাম, এস সমান ভিটি অর্থাৎ সরণ সমান বেগ ইন্টু সময়, বেগ সমান মানে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, এটি সূত্র। এক্ষেত্রে এস সমান এইটা নতুন করালাম, এটা মুখস্থ রাখতে হবে। দেখুন মুখস্থ রাখতে এই কারণে বলছি, কারণ এই সূত্রগুলো কী করে আসছে দেখাতে গেলে একটু অনেক বড় হবে, জানা দরকার নেই, শুধু মনে রাখবেন, এগুলো অঙ্ক করতে কাজে লাগে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে টাইম, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে টাইম, সব কিছুই আপনারা জানেন। আর এটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ভি স্কোয়ার অর্থাৎ অন্তিম বেগ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইগুলো দিয়ে অঙ্ক পড়ে। কীরকম দেবে আপনাকে, ধরুন এই 3 নম্বর সূত্রতে কীরকম অঙ্ক দেবে, বললো একটি বস্তুর বেগ প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর বস্তুর দূরত্ব কত হবে যদি তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে কি দেওয়া আছে, এইটা বলেছে তার প্রাথমিক বেগ, এইটা দেওয়া আছে টাইম, এইটা দেওয়া আছে ত্বরণ, আপনাকে চেয়েছে তার দূরত্ব এস কত। তাহলে কী কী দেওয়া আছে একটু দেখে নিই। তাহলে এখানে দেওয়া আছে, উপরটা লিখে দিচ্ছি, দেখুন উপরটাতে দেওয়া রয়েছে তার ইউ সমান 5, টি হচ্ছে 3, আচ্ছা ত্বরণ দেওয়া আছে 2। তাহলে আপনাকে চেয়েছে তার দূরত্ব, তাহলে আমরা এই সূত্র লাগিয়ে দিন, যে এস সমান ইউটি, ইউর মান কত 5, টি কত 3 প্লাস হাফ এ কত 2,
টি কত 3, তাহলে 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে কত 5 3 15 প্লাস হাফ, আর এই দুই কেটে যাচ্ছে প্লাস 9, তাহলে 15 9 কত 24। এককটা কী হবে মিটার হবে, তাহলে এটা হচ্ছে 24। মানে কনসেপ্ট দিয়ে দিচ্ছি, এবার যে কোনো ডেটা যদি দেয় আপনারা কিন্তু এখান থেকে অঙ্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এইটাতে কীরকম অঙ্ক দেয়, এই 4-এর দাগ দিয়ে এইটা দিয়ে অঙ্ক দেয় এরকম। কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ বলল আপনাকে যে প্রাথমিক বেগ 4 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আপনাকে বলল বস্তুটি মোট ত্বরণ, আচ্ছা বস্তুটি মোট 24 মিটার দূরত্ব গেলে তার ত্বরণ কত। ঠিক আছে, তাহলে আমরা জানি, দেখুন কী কী দেওয়া আছে, ইউ দেওয়া আছে 4, ভি দেওয়া আছে 10, এক্ষেত্রে তার এস দেওয়া আছে 24। আপনাকে বের করতে হবে এ। আমি শিখে দিয়েছিলাম ফিজিক্সের ম্যাথমেটিক্স করার টেকনিকটা, যে ডেটাগুলো দেওয়া আছে ওগুলোকে লিখে নেব এবং যেটা চেয়েছে লিখে নেব, দিয়ে দেখবো এগুলো কোন সূত্রে আছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি, এই 4-এর দাগের সূত্র আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে এটার উপর বেস করে তাহলে কীরকম হবে, লাগিয়ে দিন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভির মান কত 10 স্কোয়ার, এটা কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ আমাকে বের করতে হবে, কারণ এটা দেওয়া আছে কত 24। তাহলে এটা হচ্ছে কত 10 স্কোয়ার 100 মাইনাস 4 সমান 4 4 16 প্লাস 48 এ। তাহলে 100 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে 84 সমান 48 এ। তাহলে এখানে 84/48 সমান এ। তাহলে এখানে এ পেয়ে গেলাম, কাটাকাটি করলে যা উত্তর হবে সেইটা, অর্থাৎ 4 12 4 21 3 7, অর্থাৎ এ সমান পাচ্ছি 7/3। তাহলে বুঝতে পারলেন, এরকম কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেবে। অর্থাৎ এই যে ধরুন এই যে এখানে ইউ ভি এস এ, এদের মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। তাহলে সূত্র, তাহলে দেখবো এটা কোন সূত্রে আসে, ওই সূত্রে রয়েছে, তাহলে ওই সূত্র কাজে লাগাবো। আচ্ছা, অঙ্ক আমি এখানে জাস্ট কনসেপ্টে করাচ্ছি, যখন এমসিকিউ প্র্যাকটিস সেটটা আপনাদেরকে দেবো, যেটা সব প্রিভিয়াস ইয়ারে পড়েছে, সেখানে কিন্তু সব একদম প্রিভিয়াস ইয়ারে অঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে করবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব পরের টপিকে, সেটা হচ্ছে কৌণিক বেগ। কি বললাম, কৌণিক বেগ যাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা কি দেখুন, অর্থাৎ ধরুন এইটা একটা বৃত্ত, কৌণিক বেগ সবসময় বৃত্তীয় গতির ক্ষেত্রে হয়। তাহলে এইটা একটা বৃত্ত, আমি ধরলাম কোনো একটা বস্তু কোনো বৃত্তাকার পথ বরাবর হাঁটছে, এইখান থেকে এই দূরত্ব, আচ্ছা এই দূরত্বকে আমি ধরলাম থিটা। কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথ বরাবর যাচ্ছে, তখন তার দৈর্ঘ্যটা আমি ধরলাম থিটা এবং টাইম লাগিয়েছে টি সেকেন্ড। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে থিটা, টাইম লাগিয়েছে টি সেকেন্ড, তাহলে তার কৌণিক বেগ কত। কৌণিক বেগ শর্টে একে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে। কি বললাম, ডাব্লিউ সমান θ/t। অর্থাৎ কৌণিক বেগ কার ক্ষেত্রে হয়, বৃত্তীয় গতির ক্ষেত্রে হয়। আর রৈখিক বেগ নর্মাল তো কত ভি ছিল, দেখুন ভি ছিল কি s/t ছিল, দূরত্ব বাই সময় ছিল, ভি সমান ছিল দূরত্ব বাই সময়। এক্ষেত্রে তাহলে কৌণিক বেগ এখানেও দূরত্ব বাই সময়, এখানে দূরত্ব বলতে এখানে এই যে দূরত্ব সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ। পরীক্ষাতে কীরকম কোশ্চেন পড়তে পারে, যে কোনো একটা বস্তু ধরুন আপনাকে বলল 3 সেকেন্ড সময়ে 2π দূরত্ব যাচ্ছে, তাহলে তার কৌণিক বেগ কত। তাহলে থিটা সমান কৌণিক বেগ ডাব্লু সমান থিটা হচ্ছে 2π/3। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা কীরকম কোশ্চেন পড়ে, ঘড়ির যে কাঁটা হয়, সে ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার, সেকেন্ডের কাঁটার, ঘন্টার কাঁটা, সেই তাদের কৌণিক বেগ বের করতে দেয়। প্রথমে একটা কোশ্চেন বলছি, এটা আপনারা বলবেন। দেখুন 1 নম্বর কোশ্চেন, ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ
কত, আমি একটা আপনাদেরকে বের করে দিচ্ছি সেকেন্ডের, আপনারা নিজেরা করবেন মিনিটের আর ঘন্টার। আচ্ছা, এইটা একটা ঘড়ি, এটা কাঁটা থাকে। আগে বলুন এই টোটাল ডিস্টেন্স কতটা কভার করছে? ঘড়ির সেকেন্ডের কাঁটার, তার মানে যখন এক পাক ঘুরছে, এক পাক ঘুরছে তার মানে তার দূরত্বটা কত অতিক্রম করছে? একটা বৃত্তের এক পাক মানে কত? 360 ডিগ্রি, মানে 2 পাই। তাহলে এক্ষেত্রে থিটা হচ্ছে কত? এক পাক ঘোরা মানে কত? 2 পাই। এক পাক ঘুরতে একটা সেকেন্ডের কাঁটার কত সময় লাগে বলুন? এক পাক ঘুরতে একটা সেকেন্ডের কাঁটার কত সময় লাগে? অবশ্যই কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে থিটা হচ্ছে কত? 2 পাই বাই 60। তাহলে এটা হচ্ছে কত? পাই বাই 30। তাহলে ঘড়ির সেকেন্ডের কাঁটা কৌণিক বেগ কত? পাই বাই 30। এই কোশ্চেনটা রেলের বহুবার পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনাদেরকে বলতো যে ঘড়ির সেকেন্ডে না দিয়ে দিল আপনাকে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা কৌণিক বেগ কত, তখন আপনারা কী করবেন? একই রকম থিটা সমান এক পাক ঘুরছে 2 পাই, এক পাক ঘুরলো। আমাকে বলুন একটা মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত সময় নেয় বলুন? এক পাক ঘুরতে কত সময় নেয়? মিনিটের কাঁটা, তাহলে সেকেন্ডের কাঁটাতে তো লাগছে 60, মানে 1 ঘন্টা লাগাচ্ছে। আরে মিনিটের কাঁটা কি হচ্ছে? এক পাক ঘোরা মানে তো 1 ঘন্টাতে ঘুরছে। 1 ঘন্টাতে ঘোরা মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600। তাহলে এখানে যাবো কত? 3600 2 কত হচ্ছে? 1800। তাহলে এটা হচ্ছে কত? পাই বাই 1800। তাহলে ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? পাই বাই 1800। আপনারা নিজেরা বের করবেন ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত, নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিচ্ছি, এই যে কোথায় গেল, হ্যাঁ, এরকম পরীক্ষাতে কোশ্চেন পড়তে পারে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ও মিনিটের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত। তাহলে কি করবেন? যদি বলে সেকেন্ডের কাঁটা আর মিনিটের কাঁটার কৌণিক বেগের অনুপাত, তাহলে আগে যদি সেকেন্ডের কাঁটা বলা থাকে তাহলে সেটা আমরা কত শিখলাম এক্ষুনি? পাই বাই 30। এটা দেখলাম কত? পাই বাই 1800। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, 0 0 3 6। তাহলে ওদিকে গেলে দেখুন 1:1/60 পড়ে থাকছে। আর অনুপাতে কি হয়? সরল অনুপাত করে গেলে কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে 60:1। অনুপাত সমানুপাত আমার প্লেলিস্টে, ম্যাথমেটিক্স চ্যানেলের প্লেলিস্টে আপনারা ওখানে দেখে নেবেন, অনুপাত সমানুপাত একবার ধরে ধরে করে দিয়েছি। তো 60:1। নেক্সট, পরের পয়েন্ট। তাহলে মোটামুটি কৌণিক বেগের কনসেপ্টটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সবথেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। মোস্ট ইম্পর্ট্যান্ট, এইখান থেকে পরীক্ষাতে কোশ্চেন থাকেই থাকে। আমরা প্রথমে আসছি নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র কি? দেখুন, আমরা জানি মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী নিউটন। সেই শুনেছি আমরা, সেই ছোটোবেলায় আপেল গাছের তলায় বসেছিলেন, আপেল নিচে পড়লো, কেন উপরে উঠলো না, এটাতে অনেক জোকস রয়েছে বা অনেক জোকস হয়েছে ওষুধটা। যাই হোক, আমি সেটা বলতে যাচ্ছি না, যে এই যে নিচে পড়ছে এটা হচ্ছে কি মহাকর্ষ, সেটা প্রথম অবজার্ভ করেছিল কি স্যার আইজ্যাক নিউটন। এবার উনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। ওর পর আইসিডিএস যে পরীক্ষা হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে 2019 সালে, সেক্ষেত্রে প্রিলিতে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল যে মহাকর্ষ সূত্রের জনককে। উত্তর কী হবে? আইজ্যাক নিউটন। এবার এই আইজ্যাক নিউটনের গতি মানে উনি 3টে সূত্র দিয়েছিলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রত্যেকটা সূত্র আপনাদেরকে পুরো প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো, কারণ ওই লাইন থেকেই কিন্তু কোশ্চেন তোলে। আপনি কতটা বুঝতে পেরেছেন সেটাই কিন্তু দেখা হয় পরীক্ষা হলে। তাহলে দেখুন, প্রথম যে সূত্রটা আসছে সেটা হচ্ছে কি, দেখুন মন দিয়ে শুনুন। বাইরে থেকে বল প্রযুক্ত করে কোনো বস্তুকে তার অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। আবার বলছি, বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সর্বদা গতিশীল। তাহলে আপনারা বলবেন, আমরা যখন সাইকেল চালাচ্ছি, তাহলে এই সাইকেল যখন চালাচ্ছি তো প্যাডেল করে থামিয়ে দিলাম, তাহলে তো গতিশীল ছিল, তাহলে তো সমবেগে তো চলতে থাকবে। থেমে যাচ্ছে কেন? তাহলে নিউটনের গতিসূত্র ভুল? একদমই না। উনি প্রথমে একটা কন্ডিশন দিয়ে রেখেছেন, বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে, তার মানে বাইরে থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে বলেই থামছে। কি বল? বল হচ্ছে যখন আমরা সাইকেল চালাচ্ছেন তার টায়ারের সাথে একটা ঘর্ষণ বল, মাটির বা মোরাম বা ঢালাই যে যা রাস্তাতে যাচ্ছে, পিচ রাস্তা, একটা ঘর্ষণ বল কাজ করছে।
ঘর্ষণ বল কি পরে আমরা পড়াবো, ফিজিক্সের একটা নেক্সট চ্যাপ্টার আছে। তো ঘর্ষণ বল হচ্ছে যখন আপনার গতির অভিমুখে বাধা দেবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল হচ্ছে গতির অভিমুখে বাধা দিচ্ছে, তাহলে এই ঘর্ষণ বলের জন্য কিন্তু প্যাডেলটা চলছে না। অর্থাৎ যদি বাইরের কোনো এই ঘর্ষণ বলকে যদি না রাখা হয় তাহলে কিন্তু সাইকেল চলতেই থাকবে। আপনারা একটা এক্সপেরিমেন্ট করবে, বলে দিচ্ছি এই সূত্রের প্রযোজ্য কতটা। আপনারা সাইকেল নিয়ে মোরাম রাস্তাতে চালাবেন, আর ওই সাইকেল নিয়ে ঢালাই রাস্তা বা পিচ রাস্তাতে চালাবেন। বলুন তো একই সময়ে থামানোর পর কোন ক্ষেত্রে সাইকেলটা অনেক বেশি দূর যাবে? মানে এটা হচ্ছে মোরাম রাস্তা, এটা হচ্ছে পিচ রাস্তা বা ঢালাই রাস্তা। আপনি এখানে সাইকেলটা প্যাডেল করা বন্ধ করলেন, যতটা আসছে, আবার এখানেও যাচ্ছেন, সাইকেলটা প্যাডেল করা বন্ধ করলেন, কোন ক্ষেত্রে বেশি দূর যাবে? অবশ্যই পিচ রাস্তা বা ঢালাই রাস্তা, কারণ এটা সমান রাস্তা। অর্থাৎ সমান রাস্তা মানে কি, এই যে চাকা তার এই যে মাটি বা ভূপৃষ্ঠ এর ঘর্ষণ বলটা কম, তাই কিন্তু বেশি দূর যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, যদি বাইরের থেকে বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল কন্ডিশনে একটা বল প্রয়োগ করা যাবে না। এই কনসেপ্ট লাগিয়েই একটা ট্রেন তৈরি হয়েছে, হাইপার লুপ ট্রেন। এখন ভারতবর্ষে আসেনি হাইপার লুপ ট্রেন। হাইপার লুপ ট্রেন কি না, কি করা হয়েছে এরকম এইরকম, ঠিক আছে, পুরো কাঁচ দিয়ে ঘেরা। এক্ষেত্রে কী করা হয়েছে, ভেতরে ঘর্ষণ বল এবং এই বাইরের যে পুরোটাকে বায়ু দিয়ে আবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে বায়ু নিরোধক, বায়ু আসতে পারবে না। তাহলে যা ট্রেনকে চালিয়ে দিলাম তাহলে তো কোনো ঘর্ষণ বল নেই, কারণ বায়ু নেই, প্লাস নিচের ঘর্ষণ বল প্রায় শূন্য করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে চলে যায়। অর্থাৎ কোনো জ্বালানি ছাড়াই গাড়িটা এমনিই চলতে থাকে। কী বলেন, বুঝতে পারলেন? এটা হচ্ছে হাইপার লুপ ট্রেন। আচ্ছা, এবার আসছি যেটা, তাহলে নিউটনের গতিসূত্র গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেগুলো পরীক্ষাতে এমসিকিউ পড়ে। স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল, এই যে ভাষাটা, এইটাকে একটা বলা হয় ইনারশিয়া। ইনারশিয়া বা জাড্ডো। কি বললাম? জাড্ডো। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে কি জাড্ডো। পরীক্ষাতে কোশ্চেন পড়ে জাড্ডের ধারণা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? উত্তর কী হবে? প্রথম গতিসূত্র। নেক্সট, তাহলে জাড্ডোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে স্থিতিজাড্ডো, একটা হচ্ছে গতিজাড্ডো। গতিজাড্ডো কনসেপ্ট বুঝুন, এখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন পড়ে। স্থিতিজাড্ডো মানে কি না, যে বস্তু সর্বদা স্থির থাকতে চায় সেটা হচ্ছে স্থিতিজাড্ডো, আর গতিজাড্ডো না সর্বদা গতি থাকতে চায় সেটা হচ্ছে গতিজাড্ডো। কীরকম কোশ্চেন পড়ে? ছোটোবেলা থেকে আপনারা সকলেই পড়েছেন 9, 10 বইয়ে, বা প্রত্যেক দিন বাস্তব যে জীবনেও এটা আপনারা দেখেছেন। কীরকম? ধরুন আপনাকে বললো আপনি একটা বাসে বসে আছেন, ঠিক আছে, তো বাসটা যখন হঠাৎ চলতে শুরু করে কি হয়? সামনের দিকে ঢলে পড়েন না পিছনে হেলে পড়েন? কি পিছনে হেলে পড়েন। এবার ওইটা কিসের জন্য হয়? ওটা পরীক্ষাতে প্রথম কোশ্চেন পড়তে পারে, ওটা কোন গতিসূত্র নিয়ে ব্যাখ্যা করা যায়? উত্তর হবে প্রথম গতিসূত্র। আরও ডেপথে কোশ্চেন দিলে দেবে ওটা কিসের জন্য হয়, স্থিতিজাড্ডো না গতিজাড্ডো। দেখুন একটা বাস, তাহলে ধরুন আমি বাসে দাঁড়িয়ে আছি, বাসটা যখন হঠাৎ চলতে শুরু করলো, যখন হঠাৎ যাচ্ছে, তাহলে আমার পায়ের দিকটা হঠাৎ গতিশীল হওয়া শুরু হয়েছে, কিন্তু মাথাটা তো স্থির থাকতে চাইছে, তাই তো আমি স্থির ছিলাম, পা চলতে শুরু করলো, মাথাটা স্থির থাকতে চাইছে, তার মানে দিয়ে মাথাটা স্থির থাক, দেখুন পা আগে যাচ্ছে, আমি কী হচ্ছে এরকম পিছন দিকে হেলে যাচ্ছি, তার মানে এটা কোন জাড্ডো? স্থিতিজাড্ডো। কারণ কি না, মাথাটা স্থির থাকতে চাইছে, কারণ স্থির ছিল, তাই এটা হচ্ছে কী জাড্ডো? স্থিতিজাড্ডো। ঠিক একই কনসেপ্ট, বাস চলছে চলছে চলছে, আগের দিকে বাম্পার পড়লো, তাহলে যখন বাসটা ব্রেক করলো কী হয়? সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন ঝুঁকে পড়ি? দেখুন আমার গোটা শরীর এগাচ্ছে, গোটা শরীর এগাচ্ছে, যখনই পায়ের দিকটা থামিয়ে দিচ্ছি অর্থাৎ স্থির হয়ে গেল, মাথার দিকটা তো গতিশীল ছিল, যখনই গতিশীল ছিল তাহলে ও কী করবে? একদম সামনে হেলে পড়বে। ঠিক তাই হয়। তাহলে পরীক্ষাতে কোশ্চেন পড়ে একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষার পর যদি থামানো হয়, যদি সে সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা কিসের জন্য হয়? এটা স্থিতিজাড্ডো না গতিজাড্ডো? বলুন, এটা গতিজাড্ডো, কারণ গতিজাড্ডোটা ছিল, সে গতিজাড্যের জন্যই সামনের দিকে হেলে যাচ্ছে। আশা রাখছি এই নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকা উচিত নয়, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আসবো নিউটনের প্রথম যে গতিসূত্র ফার্স্ট ল, এখান থেকে কী জানা যায়? একটা জানা যায় জাড্ডের ধারণা, বহুবার পরীক্ষায় পড়েছে জাড্ডের ধারণা। 2 নম্বর বলের সংজ্ঞা, বল এর সংজ্ঞা। দেখুন বলকে ইংলিশ বলা হয় ফোর্স। ওই যে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে তাহলে ওখান থেকে আমরা বলের সংজ্ঞা পাচ্ছি। মনে রাখবেন বহুবার পরীক্ষাতে পড়েছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী আনা যায়? জাড্ডের ধারণা, বলের সংজ্ঞা। নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? কি উত্তর হবে?
প্রথম গতিসূত্র। পরের পয়েন্ট, একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেল, পিছন দিকে হেলে পড়লো, এটা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়? উত্তর কী হবে? প্রথম গতিসূত্র। ক্লিয়ার? পুরোপুরি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। নেক্সট এবারে আসবো আমরা দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় সেকেন্ড ল। এক্ষেত্রে কী বলা হয়েছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আবার বলছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভর যেদিকে ক্রিয়া করে বল সেদিকে ক্রিয়া করে। তো আমার মূল যে ভাষা, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখানে দেখুন কি কি টার্ম পাচ্ছি। একটা পাচ্ছি ভরবেগ, একটা পাচ্ছি বল, অর্থাৎ ভরবেগ সমানুপাতিক বল। এটাকে একটু ঘুরিয়ে লেখা যায় কি? এর গাণিতিক রূপটা হচ্ছে, আমি একটু শিখে দিচ্ছি। দেখুন, আগে প্রথম টার্মটা আমি এইটা পড়াই, ভরবেগ পড়াই, তারপর আমি এইটা ব্যাখ্যা করব। তাহলে ভরবেগ কাকে বলে? এটা বহুবার পরীক্ষাতে পড়েছে। ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এটাও বহুবার রেলে বিভিন্ন শিফটে কোশ্চেন এসছে। ভরবেগের রাশিমালা কি? ভর ইন্টু বেগ, ভর যুক্ত বেগ, ভর বিয়োগ বেগ, ভর ভাজিত বেগ। তাহলে ভরবেগের রাশিমালা হচ্ছে ভর ইন্টু বেগ। এইবার এই যে ভর ইন্টু বেগ, অর্থাৎ লিখছি এম ইন্টু এ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করুন, এমটা কি? এম হচ্ছে বস্তুর ভর, মাস। এটা নোটেশান। বস্তুর ভরকে আমরা ধরি, ভরকে ইংলিশে কী বলা হয়? মাস বলা হয়। তো তাকে আমরা কি ধরি? এম ধরি। আচ্ছা সরি, এটা এ হবে না, এটা বেগ হচ্ছে ভি, এম ইন্টু ভি। তাহলে এম ইন্টু ভি, এটা হচ্ছে ভরবেগ। তাহলে দেখুন, বস্তুর ভরবেগ হচ্ছে এম ইন্টু ভি। পরীক্ষাতে কীরকম কোশ্চেন দেবে? যে একটি বস্তুর ভর 10 কেজি, বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুটির ভরবেগ কত হবে? সূত্র 10 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 30। আচ্ছা, ভরবেগের একক কি? এককটা আমি শিখে দিচ্ছি। এটা বলবেন কি? কেজি মিটার পার সেকেন্ড। কারণ কি? এটার সাথে এটা তো গুণ, মানে এখানে কেজি লিখলাম, মিটার, তার পার সেকেন্ড। তাহলে তার ভরবেগ কত? 30। তাহলে ভরবেগ থেকে কী কী কোশ্চেন পরীক্ষায় পড়ে? প্রথম কোশ্চেন পড়ে ভরবেগ হচ্ছে কি? 4টে অপশান দেবে। ভরের সাথে বেগের যোগফল, গুণফল, বিয়োগফল না ভাগফল? কী উত্তর হবে বলুন? গুণফল। পরে কোশ্চেন, ভরবেগের একক কি? আমি প্রথম দিন বলেছিলাম যে একক কিন্তু মুখস্থ করাবো না, একক আপনাদেরকে বের করে শেখাবো। ভরবেগের রাশিমালা তো জেনেই গেছেন, ভর ইন্টু বেগ। তাহলে ভরের বেগ তো হচ্ছে, ভরের একক হচ্ছে কেজি, আমি এ সাইডটা বলছি কেজি, আর বেগের তো হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কী হচ্ছে? কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে অঙ্ক দিলেও আপনারা অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এবার যেটা আসছি সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সেক্ষেত্রে বলা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ আমাকে বলুন, একটা বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হলো ভি। ঠিক আছে, প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ ভি। তাহলে তার বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। বেগের পরিবর্তনের হার কত? টি। এটা সমানই কি? ত্বরণ। শিখিয়েছি, প্রথম ক্লাস থেকে শিখিয়ে আসছি, এটা বারবার শিখিয়েছি যে কোনো বস্তুর বেগের পরিবর্তন বাই সময়, সেটাই কি? ত্বরণ। এবার আপনাকে বলেছে দ্বিতীয় গতিসূত্রে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন, এটা কিসের পরিবর্তনের হার? বেগের পরিবর্তনের হার। আপনাকে বলেছে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে তার প্রথম ক্ষেত্রে বেগ ছিল এম ইউ, পরে তার বেগ হলো এম ভি, তাই তো? তাহলে এম ভি আর এম ইউ, তাহলে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে আপনারা বলুন? ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে সময় দিয়ে ভাগ, প্রথম থেকেই বলছি, আগের ক্লাস থেকে, পরপর ক্লাসগুলো দেখবেন এইটা। তাহলে আমাকে একটা কথা বলুন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এইখান থেকে এম কমন নিতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। এইটা কার সমানুপাতিক? এটা হচ্ছে কার সমানুপাতিক? বলের সমানুপাতিক, ফোর্স। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। তাহলে দেখতে পাচ্ছি কি? এম, এইটার মান কত? বেগের পরিবর্তন বাই সময় বা বেগের পরিবর্তনের হার কি? এ। এটা এক্ষেত্রে কী হয়? যদি এখানে একটা সমানুপাতিক চিহ্ন থেকে সমান দেওয়া হয়, তো আমরা যখন এটাকে যদি এটাকে এ ধরি, মানে কনস্ট্যান্টটাকে 1 ধরি, হয় কত? এফ সমান এম এ। ভেরি ভাইটাল একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এফ সমান এম এ, অর্থাৎ বস্তুর বল সমান
বস্তুর ভর ইন্টু ত্বরণ। মাথাতে গেঁথে নিন, প্রচুর জায়গাতে কাজে লাগে, এটাতে প্রচুর অঙ্ক পড়ে। প্রচুর মানে প্রচুর। কোনো বস্তু তাহলে বলের রাশিমালা কি, তার ত্বরণের সাথে যদি আমি বস্তুর ভর গুণ করি, তাহলে এবার এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে দেখুন। আপনাদেরকে আমি ম্যাথমেটিক্যালি যে অপারেশনটা কেন দেখালাম, এখান থেকে করলে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে কোথা থেকে সূত্র আসছে, এই যে এফ সমান এম এ, সূত্রটা শুধু আপনাদেরকে মুখস্থ করায়নি, কোথা থেকে এলো আমি আপনাদেরকে দেখে দিলাম। যদি একবার দেখে বুঝতে মনে হচ্ছে না, ক্লাসটা আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন আমরা এখানে শুরু করছি দ্বিতীয় গতিসূত্র থেকে কিছু ফ্যাক্ট। প্রথম নাম্বার 1 ফ্যাক্ট, আমি বলটা পরে আসছি। নাম্বার 1 ফ্যাক্ট, দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? এক্ষেত্রে দুটো জানা, এটা হচ্ছে ভরবেগের ধারণা, দুই হচ্ছে বলের পরিমাপ। তাহলে দেখুন, ভরবেগের ধারণা, বলের পরিমাপ। ভরবেগের ধারণা এম ইন্টু ভি, বলের পরিমাপ। দেখুন প্রথম গতিসূত্র কী জানিয়েছিলাম, বলের সংজ্ঞা, ডেফিনেশন। এখানে দেখছি বলের পরিমাণ। কেন না কত পরিমাণ বল পাচ্ছি, ত্বরণের সাথে ভরের গুণ করলে আমরা কি পাচ্ছি, বল পাচ্ছি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র, পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে যেগুলো পরীক্ষাতে পড়ে, সেগুলো ফোর্স বা বল থেকে আমরা জানবো। দেখুন বল হচ্ছে কি, ইংলিশ বলা হয় ফোর্স। একটা একটা করে আসছি। প্রথম কোশ্চেন দিল, আগে আমরা বের করবো একক, বের করব। বহুবার পরীক্ষাতে পড়েছে, বহুবার বলের একক, আপনারা শুনেছেন সুদ্ধা। আচ্ছা আসছি। আচ্ছা, আমি বলেছি একক মুখস্থ করতে হবে না, তাহলে এটার ভরের এসআই একক, আমি এসআই এককটা বের করছি। এসআই একক কি, ভরের এসআই একক কি, কেজি। ত্বরণের এসআই একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো ডাউট? বলের এসআই একক কি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি আপনাদেরকে যদি বলি যে সিজিএস একক, তাহলে আমাকে বলুন, তাহলে কী হবে, কেজির জায়গায় হবে কত, গ্রাম। এটা কি হবে, মিটারের জায়গায় হবে কত, সেমি। এটা হবে সেকেন্ড স্কোয়ার। দুটো কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে। এইবার একটু বড় রকম এককটা, এটা একটু বড় রকম একক, এইটাকে একটু শর্ট ফর্ম করার জন্য এইটাকে ধরা হয় নিউটন বা শর্টে এন। এইটাকে ছোট করার জন্য এটাকে ধরা হয় কি, ডাইন। অর্থাৎ বলের সিজিএস একক কি, নিউটন, বলের এসআই একক কি, ডাইন। এইবার দেখুন কীরকম কনসেপ্টুয়াল কোশ্চেন দেবে। আপনাকে দিল 1 নিউটন সমান, কোন অপশানটা ঠিক, তাহলে এরকম অপশান দেবে 1 নিউটন সমান কি না, 1 নিউটন সমান এরকম দেবে, অপশান থাকবে। তার মধ্যে একটা উত্তর এইটা হবে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝাতে পারলাম ফুল কনসেপ্ট। 1 ডাইন কি না, 1 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। যখন আমাদেরকে চাপ পড়াবো, চাপের সূত্র কি, বল বাই ক্ষেত্রফল। সেই এই বল, চাপের এক তো পাস্কাল জানি, কিন্তু পাস্কালটা কী করে আসছে, এগুলো সব শেখাবো, আস্তে আস্তে শেখাবো। তো দেখুন আমরা ওই চাপের চ্যাপ্টারে এটা পড়বো। তো দেখুন এক্ষেত্রে আমাদের পাচ্ছি যে বলের এসআই একক কি, নিউটন, সিজিএস একক হচ্ছে ডাইন। সাধারণত পরীক্ষায় নিউটন ডাইন দিয়ে অপশান থাকে, কিন্তু আরও ডেপথে কোশ্চেন দিলে আপনাকে বলবে 1 ডাইন সমান কত, 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। বোঝাতে পারলাম? আচ্ছা, যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশান আপনারা সকলেই ছোটো থেকে শিখেছেন যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, শিখেছেন না? পরীক্ষাতে পড়ে 1 নিউটন সমান কত ডাইন, উত্তর কী হবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। মুখস্থ করে চলে এসেছেন, আমরাও ছোটোবেলায় মুখস্থ করে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বুঝে নেব, যদি বুঝে নিই তাহলে কিন্তু ভুলবো না। তাহলে কি 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা কীরকম আমরা শিখবো, কী করে আসছে দেখুন। 1 নিউটন মানে কত, আমরা জানি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কত, আপনারা বলুন। আমি যদি সিজিএসে যাই, 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার মানে কত, 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পাচ্ছি দেখুন, 1-এর পিঠে 1 2 3, 1 2 3, 2 4 5, এতগুলো শূন্য, এককটা থাকছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে এককটা, এই গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই তো ডাইন, নয় কি, এটাই তো ডাইন। তাহলে হচ্ছে দেখুন, এটা হচ্ছে 10, 1 2 3 4 5, মাথায় 5, তাহলে এটা হচ্ছে 10⁵ ডাইন। দেখুন এই ট্রান্সফরমেশনটা পরীক্ষায় পড়বে না, আপনাকে বলবেন না যে প্রমাণ করে দেখাও। কিন্তু যদি কোনো কারণে সূত্রটা যদি ভুলে যান, তাহলে কিন্তু এটা আপনারা সহজে বের করতেও পারবেন।
তাই এটা মনে রেখে দেবেন যে 1 নিউটন সমান 10⁵ ডেজ। মনে রাখাটা বেটার হবে, কারণ কি যে পরীক্ষা হলে সময়টা বাঁচাতে হবে, এই এত বড় ক্যালকুলেশন দরকার নেই। আচ্ছা, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। এবার আসবো সবার যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি নিউটনের তৃতীয় গতিসূত্র। এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। দেখুন নিউটনস থার্ড ল, এখানে কি বলেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। কীরকম? সবথেকে এটা ভালো হয়, আপনি যখন মাটিতে হাঁটছেন, আপনার পা, এটা হচ্ছে আপনার পা, আপনি মাটিতে একটা বল প্রয়োগ করছে, মাটিও একটা বল প্রয়োগ করছে আপনার পায়ের উপর, ফলে আপনি এগাতে পারছেন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ একটা এভরি অ্যাকশান মানে তার সমান প্রতিক্রিয়া। আচ্ছা, এবার কীরকম কোশ্চেন পড়ে এখান থেকে, যে নিউটনের তৃতীয় গতিসূত্র কোথায় কোথায় হয়, উদাহরণটা কোথায়? যখন নৌকা, সেই ছোটবেলা থেকে আমরা উদাহরণগুলো পড়েছি, একটু জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। একটা নৌকা থেকে আপনি নদী থেকে যখন পাড়ে বা উপকূলে আসেন, আপনি কি করেন, নৌকা থেকে একটু লাফালেন, আপনি লাফিয়ে চলে গেলেন, নৌকাটা পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। এটা কোন গতিসূত্র? তৃতীয় গতিসূত্র। তারপর দেখবেন, এটাও ছোটোবেলা থেকে পড়েছেন, যারা বন্দুক গুলি করে, এই বুকের কাছে এইখানটা গুলি করে না কাঁধে রেখে গুলি করে? আপনারা বলুন, কোথায় রেখে গুলি করে? এই বড় যে বন্দুকগুলো, এই সাইডে রেখে গুলি করে। তাহলে কেন সাইডে করে? কারণ যখন গুলিটা বেরাচ্ছে, বুলেট যখন বেরাচ্ছে, ঠিক পিছন দিকেও একটা বল প্রয়োগ করে। যদি এইখানটা আমি বন্দুকের মাত্রা রাখতাম পেছনটা, তাহলে আমার ছাতির হাড়টার ফেটে যেত, তাই তো? তার জন্য এক কাঁধে রেখে দেখবে ওরা গুলি চালায়। একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলো, বন্দুকটি পিছন দিকে ব্যাকে আসে। এইটা হচ্ছে নিউটনের কোন গতিসূত্র? এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। নেক্সট, যেটা খুব গুরুত্বপূর্ণ, রকেটগুলো যায়। এই যে রকেটগুলো যাচ্ছে, এটা কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি? সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং 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 ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে তৃতীয় গতিসূত্রের অ্যাপ্লিকেশন কি? একটা হচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে পিছু হটে, আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রকেট যখন যায়, উৎক্ষেপণ হয়, রকেটের জ্বালানিটা আগের দিকে নিচের দিকে ধোঁয়া ছাড়ছে আর রকেটটা উপর দিকে উঠছে। তাহলে এইখানে এটাও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, এই যে রকেট যে উৎক্ষেপণ হচ্ছে, এটা কিসের পর অ্যাপ্লিকেশন? দুটো অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, আর একটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দুটোই কিন্তু পরীক্ষাতে পড়ে। যে রকেট যে যায় তার অ্যাপ্লিকেশন কি? দুটো, একটা হচ্ছে নিউটন থার্ড ল, একটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। এই যে বল পড়িয়েছিলাম, ফোর্স, এই বলের মাত্রা জানতে চাইতে পারে। এটা তো শিখেছিলাম F সমান ma, তো মাত্রা কীরকম জানতে চাইবে? মাত্রা দেখুন, ভরের মাত্রা কত হয়? m। ত্বরণ মানে কি শিখেছি? v/t। আবার v মানে কত? s/t ইন্টু তাহলে s/t স্কোয়ার, তাই তো? ডিরেক্ট আপনাদেরকে বলছি, এটা হচ্ছে s মানে কত? l, নিচে টি স্কোয়ার, তাহলে নিচে দিলাম টি স্কোয়ার। তাহলে বলের মাত্রা mL/T⁻²। ঠিক আছে, ত্বরণের মাত্রা তো আমি শিখিয়ে দিয়েছি ক্লাসে, ত্বরণের কী করে মাত্রা বের করতে হয় সেটা দেখবেন, এইটা বের করেছিলাম। তো ভর গুণ হয়েছে, তাহলে এইটা ভর। আচ্ছা, এইটাতে কীরকম অঙ্কও দেয়, এই বল দিয়ে কীরকম অঙ্ক দেয়? একটি বস্তুর ভর 10 কেজি, ঠিক আছে, তার ত্বরণ 7 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তার বস্তুর বল কত? তাহলে কত হবে বলুন? এম এর মান 10, এর মান 7, তাহলে হচ্ছে 70 কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বস্তুর বল, বা এটা হচ্ছে নিউটনও ধরতে পারেন, এটাকে নিউটন বললাম, এটা নিউটন। তাহলে আমি একটু জাস্ট তিনটে গতিসূত্র থেকে কী কী থিওরিটিক্যালি টেক্সট পড়ে, এমসিকিউ পড়ে একটু রিকেপ করে দিচ্ছি। নিউটনের প্রথম গতিসূত্রে কী কী জানা যায়? একটা হচ্ছে বলের সংজ্ঞা আর জারদের ধারণা। দ্বিতীয় থেকে কী জানা যায়? ভরবেগের ধারণা আর বলের পরিমাপ। তৃতীয় ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কোনগুলো? যেগুলো পিছু হটে, মানে ব্যাক করে। এবার তৃতীয় গতিসূত্র থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বারবার পরীক্ষায় পড়ে, বারবার, সেটা কি? নিউটনের যে তৃতীয় গতিসূত্র হয়, ওই গতিসূত্র যে বল আর বিপরীত, মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, দুটো বল, তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটা বস্তুর ওপর কাজ করে না দুটো আলাদা বস্তুর উপর কাজ করে? বলুন, আপনারা বলুন, একটি বস্তুর উপর কাজ করে না দুটি আলাদা বস্তুর উপর কাজ করে? উত্তর কী হবে?
দুটি আলাদা বস্তুর উপর কাজ করে এবং একই দিকে না বিপরীত দিকে। তাহলে নিউটনস থার্ড লটা আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম না ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটো আলাদা বস্তুর উপর কাজ করে এবং তাদের অভিমুখ কিন্তু আলাদা। ক্লিয়ার? ওই যে আপনারা যখন নৌকা থেকে লাফ মারছেন কী হয়, একটা আপনার পা, একটা হচ্ছে নৌকা। পা হচ্ছে ক্রিয়া আর নৌকাটা হচ্ছে প্রতিক্রিয়া। একই বস্তু না আলাদা বস্তু? আলাদা বস্তু। একই দিক না আলাদা দিক? আলাদা দিক। তাহলে দেখুন এইটা কিন্তু বহুবার পরীক্ষাতে পড়েছে, অনেক ছেলে মেয়ে এটা ভুল করে আসে। তাহলে কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আপনাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। এর পরের যে পোর্শন আছে ঘাত বল, অপকেন্দ্র বল, অভিকের্ষ। আচ্ছা, এই ক্লাসটা আমরা আজকেই শেষ করছি। এরপরে এটা রয়েছে ঘাত বল রয়েছে, অপকেন্দ্র বল রয়েছে, ঠিক আছে, অভিকেন্দ্র বল রয়েছে, তারপর সংরক্ষী বল, অসংরক্ষী বল, ঘর্ষণ বল, তারপর প্রথম শ্রেণীর লিভার। এই যে পোর্শনটা বাকি রয়ে গেল ওটা আমরা পরের দিন করবো। তারপর আমরা এমসিকিউ করবো। তাহলে বুঝতে পারছেন কতটা ডেপথে পড়াচ্ছি, ধরে টাইম দিয়ে কিন্তু পড়াচ্ছি। আপনারা একটু টাইম খরচ করে একবার কষ্ট করবেন, পুরো কনসেপ্ট কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। পুরো ফিজিক্স সম্পূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু ঠিক এভাবেই এগাবো। যখনই চ্যাপ্টার শেষ হবে এমসিকিউ প্র্যাকটিস করতে পারছেন, তারপর চ্যাপ্টার শেষ হয়ে গেলে এমসিকিউ মক টেস্ট দিতে পারছেন অনলাইনেই, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখা হয়ে চলে আসবে। তো যাই হোক, ভালো থাকবেন, ভালো করে পড়বেন। এখানেই শেষ করছি।